আসসালামু আলাইকুম। জসিন্তা জিনিয়া স্বাগত জানাচ্ছি এনটিভির সকালের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। সরকারের সকল পর্যায়ে সংস্কার কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস মার্চিং অর্ডার প্রদান করেছেন। দেশের ৫৫টি মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের সাথে বৈঠকে তিনি এই নির্দেশ দেন। বুধবার প্রধান উপদেষ্টা তেজগাঁও কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠক প্রধান উপদেষ্টা সচিবদের সাথে প্রথম বৈঠক। স্ব ক্ষেত্রে সততা, নিষ্ঠা, জবাবদিহিতা নিয়ে নতুন বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে কাজ করার জন্য সচিবদের প্রতি তাগিদ দেন ডক্টর ইউনূস। আমলাতান্ত্রিক গন্তবাঁধা চিন্তাভাবনা থেকে বেরিয়ে এসে জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সৃজনশীলভাবে সরকারের কার্যক্রম পরিচালনা করতে হবে বলেও জানান তিনি। সরকারি ক্রয়ে যথার্থ প্রতিযোগিতা নিশ্চিত করার মাধ্যমে জনগণের অর্থের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে দুর্নীতির মূলোৎপাটন করে জনসেবা সহজীকরণের মাধ্যমে তাদের সন্তুষ্টি অর্জনের কথাও বলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। জনগণের সমর্থন নিয়ে বিএনপি ক্ষমতায় গেলে জাতীয় সরকার ব্যবস্থা ও দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট সংবিধানে সংযুক্ত দেখতে চায় বিএনপি। এমন বার্তা দিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, জনগণের সমর্থন নিয়ে আগামীতে দেশ পরিচালনা করতে চায় তার দল। এ সময় দলের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে উল্লেখ করে নেতাকর্মীদেরকে সজাগ থাকার নির্দেশ দেন তিনি। মিসবাহ হাসানের রিপোর্ট। গেল 17 বছরে স্বৈরাচার শেখ হাসিনা রাষ্ট্র কাঠামোকে যেভাবে ধ্বংস করেছে তার সংস্কারে 31 দফা জানিয়েছে জাতীয়তাবাদী দল বিএনপি। ঢাকা বিভাগের তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে অনলাইনে যুক্ত হয়ে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, জনগণের সমর্থন নিয়ে জাতীয় সরকার ব্যবস্থায় দেশ পরিচালনা করতে চায় তার দল। দেশের মানুষের চিন্তা চেতনার পরিবর্তনের সাথে সামঞ্জস্য রেখে আগামী দিনে দেশের অর্থনৈতিক ব্যবস্থা কি হবে, বিএনপি কিভাবে চিন্তা করে অর্থনৈতিক ব্যবস্থা, দেশের বিচার ব্যবস্থা কেমন হওয়া উচিত, সেটি আছে আমাদের 31 দফায়। দেশের মানুষের চিকিৎসা সুবিধা কেমন হওয়া উচিত, সেটি আছে আমাদের 31 দফায়। আগামী দিনে বাংলাদেশের প্রশাসনে কিভাবে কাদের নিযুক্ত হলে দেশের মানুষ উপকৃত হবে, সেটির উল্লেখ করা আছে আমাদের 31 দফায়। এ সময় দল গঠনে বিভ্রান্ত না হয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। ষড়যন্ত্র শুধু যে বিএনপির এগেইনস্টে হচ্ছে, নট দ্যাট। ষড়যন্ত্র বাংলাদেশের বিরুদ্ধেও হচ্ছে। সবকিছুর মধ্যে প্রতিফলিত হতে হবে যে আপনি একজন দেশ রক্ষক বা দেশ রক্ষার সৈনিক। দলের বিরুদ্ধে যদি কোনো ভিতরে যদি কোনো বিভ্রান্তিকারী থাকে বা বিভ্রান্ত হয়েছে এমন ব্যক্তি থাকে যারা দলকে ক্ষতিগ্রস্ত হবে, তাদের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে। এদিকে নতুন প্রেক্ষাপটে বাংলাদেশ কোন দিকে যাচ্ছে এসব নানা বিষয় নিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ কমিশনার সারাহ কুক। সাক্ষাৎ শেষে আমির খসরু মোহাম্মদ চৌধুরী জানান, বাংলাদেশের সাথে যুক্তরাজ্যের সম্পর্ক জোরদার আরও তৎপর হওয়ার অনুরোধ জানিয়েছেন বেগম খালেদা জিয়া। বাংলাদেশ ইউকে সম্পর্ক আরও শক্তিশালী করার জন্য আগামী দিনে দুই দেশের মানুষের মধ্যে পিপল টু পিপল রিলেশনশিপ এবং দুই দেশের অর্থনৈতিক, সাংস্কৃতিক প্রতিটি ক্ষেত্রে যাতে আরও উন্নততর অবস্থায় যেতে পারে, ম্যাডাম তাদেরকে অনুরোধ করেছে। এ সময় খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZ-M জাহিদ জানান, বেগম জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার কাজ চলছে। মিসবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। আজ থেকে আশুলিয়া এবং গাজীপুর সহ দেশের সব পোশাক কারখানা খোলা থাকবে বলে জানিয়েছেন বিজিএমইএ সভাপতি খন্দকার রফিকুল ইসলাম। বুধবার বিকেলে রাজধানী দিয়াবাড়ি এলাকায় বিজিএমইএ ভবনে সংবাদ সম্মেলনে কথা জানান তিনি। বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়ার আশ্বাসে পোশাক কারখানাগুলো বৃহস্পতিবার থেকে খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির সুযোগে স্বার্থান্বেষী মহল বহিরাগতদের দিয়ে কারখানাগুলো অস্থিতিশীল করার অপচেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি। বলেন, দেশের অর্থনৈতিক অবস্থা স্বাভাবিক রাখতে গার্মেন্টস শিল্পে স্থিতিশীলতা ফিরিয়ে আনার কোনো বিকল্প নেই। আমাদের যারা এক্স প্রেসিডেন্ট, সিনিয়র লিডার সবাই একসাথে বসে আমরা সিদ্ধান্ত এসেছি যে আগামীকালকে থেকে আমরা ফ্যাক্টরি খোলা রাখবো ইনশাআল্লাহ, এবং আমার বিশ্বাস যে কালকে আমরা সুন্দরভাবে ফ্যাক্টরি চালাতে পারবো।
দেশে বিদেশে অঢেল সম্পদ অর্জনের অভিযোগে সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন। তার বিরুদ্ধে বিভিন্ন জায়গায় ফ্ল্যাট ক্রয় সহ 100 কোটি টাকা বিনিয়োগ করে আলিশান বাড়ি নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। এছাড়া তার ছোট ভাই তোফায়েল আহমেদ ও জোসেফের নামে বিভিন্ন জায়গায় কয়েকশো বিঘা জমি ক্রয়ের তথ্য পাওয়া গেছে। বিগত 15 বছরে নজিরবিহীন সম্পদ বেড়ে যাওয়ায় অভিযোগে সম্প্রতি তাদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। এছাড়া দুদকে চলমান 41 এমপি মন্ত্রীর দুর্নীতি অনুসন্ধানে তাদের পরিবারের সদস্য ও সম্ভাব্য সহযোগীদের সম্পদের তথ্য চেয়ে বিএফআইইউতে চিঠি দিয়েছে সংস্থাটি। একই সাথে 41 এমপি মন্ত্রীর দেশ ত্যাগেও নিষেধাজ্ঞা দিয়েছে কমিশন। আজিজ আহমেদের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতি ও অনৈতিক কার্যক্রমের মাধ্যমে রাজধানী সহ বিভিন্ন জায়গায় বাড়ি ফ্ল্যাট ক্রয় এবং তার ভাইদের নামেও ঢাকার বিভিন্ন জায়গায় বাড়িও কয়েকশো বিঘা জমি ক্রয় সংক্রান্ত অভিযোগ পাওয়া গেছে। এছাড়া দেশে বিদেশেও তার বিপুল পরিমাণ অর্থ সম্পদের তথ্য পাওয়া যায়। এই দুটি অভিযোগই আমাদের দুর্নীতি দমন কমিশনের গোয়েন্দা ইউনিটে প্রাথমিক সত্যতা যাচাই করা হয়েছে। টিএসসিতে গণত্রাণ কর্মসূচিতে এখন পর্যন্ত সংগ্রহ হয়েছে 11 কোটি 10 লাখ টাকা, আর খাবার বিতরণ ও প্যাকেজিং সহ বিভিন্ন মাধ্যমে খরচ হয়েছে 1 কোটি 75 লাখ টাকা। বুধবার সন্ধ্যায় টিএসসিতে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। তারা আরও জানান, ত্রাণ সংগ্রহ কার্যক্রম আপাতত বন্ধ থাকবে, তবে বন্যা দুর্গত এলাকাগুলোতে গণরান্না কর্মসূচি চলমান থাকবে। ত্রাণ বিতরণের বাইরে থাকা অবশিষ্ট অর্থ বন্যার্তদের পুনর্বাসনে ব্যয় করার কথাও জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। এছাড়া ত্রাণের সুষ্ঠু বন্টনে স্থানীয় শিক্ষার্থীদের সঙ্গে সমন্বয় করে বন্যা দুর্গত এলাকায় ত্রাণ পৌঁছে দিতে কাজ করছেন আয়োজকরা। ত্রাণ ঠিকই দিচ্ছি, মানুষ যে আস্থাতে আমার উপর রাখতেছে, আমরা ত্রাণ পৌঁছাচ্ছে, কিন্তু ডোর টু ডোর পৌঁছানো সম্ভব হচ্ছে না। তো আমরা এখানে আমরা চিন্তা করি, যদি আমরা যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ আশেপাশে যত কলেজ আছে সেখানকার ছাত্র কল্যাণ সমিতির মাধ্যমে যদি আমরা ত্রাণ বিতরণ করি, আমরা যদি যে কুমিল্লার মানুষকে আমরা যে ইউনিয়নে পাঠাবো সেই ইউনিয়নের মানুষ যদি দিই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র যদি দিই, সেক্ষেত্রে ত্রাণ তার যোগ্য জায়গায় যে উপযুক্ত ব্যক্তি নিডি পার্সন, আমি জানি আমার বাড়িতে কে নিডি পার্সন, প্রত্যেকে ত্রাণ খাওয়ার যোগ্য না অথবা তার প্রয়োজনও নেই, যে নিডি পার্সন যে অপ্রতুল ত্রাণ আছে সেই জায়গাতে আমরা পৌঁছানোর চেষ্টা করেছি। উৎসব আয়োজনের মধ্য দিয়ে ওয়াশিংটনে শেষ হলো নর্থ আমেরিকায় বাংলাদেশিদের আমব্রেলা সংগঠন ফেডারেশন অফ বাংলাদেশ অ্যাসোসিয়েশনস ইন নর্থ আমেরিকা ফেবানার 38তম সম্মেলনের শেষ দিনে কনভেনশনের গুরুত্বপূর্ণ সাধারণ সভার পাশাপাশি ছিল বেশ কিছু সেমিনার, গ্রন্থমেলা সহ বিভিন্ন পণ্যের স্টল এবং জমজমাট সাংস্কৃতিক অনুষ্ঠান। ওয়াশিংটন থেকে এনটিভি যুক্তরাষ্ট্র প্রতিনিধি পুলক মাহমুদের পাঠানো রিপোর্ট। যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেট থেকে আসা প্রবাসী বাংলাদেশিদের পদচারণায় মুখর ছিল ফোবানার শেষ দিনটি। এদিন সকালে সম্মেলনের ভেন্যু ম্যারিয়ট ক্রিস্টাল গেটওয়ে হোটেলের বলরুমে অনুষ্ঠিত হয় ফোবানা 2024-এর সাধারণ সভা, যেখানে আগামী 1 বছরের জন্য নির্বাচিত হন 31 সদস্য বিশিষ্ট ফোবানা এক্সিকিউটিভ কমিটি। বিকেলে ভেন্যু প্রাঙ্গণে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের উপর নির্মিত তথ্যচিত্র দেখানো হয়, যেখানে বিদ্রোহী কবির জীবনের বিভিন্ন উল্লেখযোগ্য দিক তুলে ধরা হয়। এছাড়াও বিষয়ভিত্তিক আরও কিছু সেমিনার ছিল, যা নজর কাড়ে দর্শকদের। ফোবানার এবারের বিজনেস নেটওয়ার্কিং লাঞ্চে অংশ নেন আমেরিকার বিভিন্ন প্রান্তের সফল বাংলাদেশি ব্যবসায়ীরা। সম্মেলনের শেষ দিনেও বিভিন্ন পণ্যের স্টলগুলোতে ভিড় করেন দর্শনার্থীরা। সন্ধ্যায় মূল মঞ্চে ফোবানা 2025-এর স্বাগতিক জর্জিয়ার রাজধানী আটলান্টার কর্মকর্তাদের কাছে ফোবানা পতাকা তুলে দেওয়া হয়। এদিন মূল মঞ্চে সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন বিভিন্ন স্টেট থেকে আসা সাংস্কৃতিক সংগঠনগুলো। পাশাপাশি বাংলাদেশের অতিথি শিল্পীদের পরিবেশনা মধ্যরাত পর্যন্ত উপভোগ করেন দর্শকরা। পুলক মাহমুদ, এনটিভি নিউজ, ওয়াশিংটন ডিসি। নগদ নিবেদিত অর্থনীতির খবর।
দীর্ঘ ৪৭ দিন বন্ধ থাকার পর আবারও বেনাপোল স্থলবন্দর দিয়ে রেলপথে ভারতের সাথে আমদানি রপ্তানি বাণিজ্য শুরু হয়েছে। এতে ব্যবসায়ীদের মধ্যে স্বস্তি ফিরেছে। রেলপথে খুব শিগগিরই যাত্রী যাতায়াত চালু হবে বলে জানায় কর্তৃপক্ষ। বুধবার দুদেশের উচ্চ পর্যায়ে কর্মকর্তাদের আলোচনার প্রেক্ষিতে আনুষ্ঠানিকভাবে পুনরায় শুরু হয় রেলপথে আমদানি রপ্তানি বাণিজ্য। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ১৯ জুলাই থেকে বন্ধ ছিল দুদেশের মধ্যে পাসপোর্ট, যাত্রী যাতায়াত ও রেলপথ বাণিজ্য। নিরাপত্তার কারণে এ সময় বন্ধ করা হয় বাংলাদেশিদের ভিসা দেওয়াও। তবে ৫ অগস্ট গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর বাণিজ্য ও যাত্রী সেবা চালুর দাবিতে ভারতের রেল কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়, কিন্তু নানা অজুহাতে সাড়া না দেওয়ায় দেশে বাণিজ্যিক ক্ষতির পাশাপাশি বাংলাদেশ নির্ভর ভারতের প্রতিষ্ঠানগুলো অর্থনৈতিক ক্ষতির মুখে পড়ে। এক পর্যায়ে ভারত সরকার ৪৭ দিন পর রেলপথে পণ্য পরিবহন সেবা চালু করল। এদিকে দ্রুত ভিসা চালুর দাবি জানিয়েছেন আমদানিকারকরা। এই ছিল সকালের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTV জনপ্রসাব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ভেরিফাইড ফেসবুক পেজ। সবাইকে ধন্যবাদ।